প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের বাংলাদেশের নিয়মিত আয়োজন নিউজ স্টারে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি তমা রশিদ, এবং আজ আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন এমন একজন মানুষ যিনি ইতিমধ্যে বাবা কিংবা ভিলেন চরিত্রে আসলে দর্শকদের মন জয় করেছেন। তিনি হচ্ছেন আজম খান। অভিনেতা আজম খানের জীবন সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানাবো। চলুন আমাদের আজকের আড্ডা শুরু করা যাক। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি। আপনাকে দেখে আজ ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে যেন সেই অভিনয়ের বাবা বা ভিলেন আমার সামনেই সত্যি সত্যি চলে এসেছে। একটা ডিফারেন্ট প্রফেশন থেকে মিডিয়াতে আসা এবং দক্ষতার সাথে কাজ করা, মানুষের হৃদয় জয় করা, গল্পটা কি ছিল? কিভাবে মিডিয়াতে আসা হলো? এই গল্পটা আসলে অনেকবারই করেছি, তবে সবার আগে একটা বিষয় বলতে চাই, আমি আসলে শোবিজে সবচাইতে বেশি কাজ করেছি বাবার চরিত্রে। আমরা গতানুগতিকভাবে যেটাকে ভিলেন ভাবি, আমি ঠিক ভিলেন চরিত্রে কখনো করিনি, তবে মন্দ মানুষের চরিত্রে কিছু কাজ করেছি। আর শোবিজে আসার পেছনের গল্পটা হচ্ছে শিল্পী চন্দন সিনহা, আমাদের দেশের একজন গুণী শিল্পী, এবং মীর মোতাহার হাসান, আমাদের দেশের একটি জনপ্রিয় টিভি চ্যানেলে একসময় কাজ করতেন। এই দুজন মানুষকে আমি আমার ইচ্ছের কথাটা বলেছিলাম যে আমি কাজ করতে চাই, এবং শুরুটা এমনভাবে ভেবেছিলাম যে কয়েকদিনের জন্য বা কয়েকটা কাজে আমি হয়তো সম্পৃক্ত হলাম একটা শখ থেকে। তো এই দুই ভদ্রলোক আমাকে দেশের কয়েকজন গুণী নির্মাতার সাথে পরিচয় করিয়ে দেন। সেই সূত্র ধরে 2015 সালের জুলাইয়ের 3 তারিখে প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই। প্রথম পরিচালক ছিলেন FQ পিটার, এবং যেই চরিত্রটাতে আমি অভিনয় করেছিলাম সেটাও একজন বাবার চরিত্রই ছিল, এবং আমার সাথে গুণী শিল্পী শহীদুজ্জামান সেলিম ছিলেন, এবং সেই কাজটার নাম ছিল দ্য হিরো, একটা টেলিফিল্ম। সেই থেকে শুরু, তারপরে আরও কয়েকটা কাজ করলাম। কাজ করার পরে একটু ভালো লাগা তৈরি হলো। আসলে শোবিজটা হচ্ছে একটা মায়ার জগৎ, এবং এখানে প্রবেশ করা যারা করে, প্রবেশটা হয়, তারপরে আসলে এখান থেকে কারোরই বিদায়টা হয় না, কেউ ছেড়ে যায় না। এবং সেই না ছেড়ে যাওয়ার গল্প থেকেই প্রায় 9 বছরের কিছু সময় বেশি ধরে কাজ করছি। নাটক দিয়ে শুরু হয়েছিল, তারপরে টেলিফিল্ম, তারপরে সিনেমায় কাজ করেছি, তারপরে বিজ্ঞাপনে কাজ করেছি। সবকিছু মিলিয়ে একদম ভালো ভালো কাজগুলো আমরা পাচ্ছি। এখন ব্যস্ততা কি নিয়ে? কারণ আপনি সব মাধ্যমেই কাজ করছেন। এখন আসলে একটা জনপ্রিয় টিভি সিরিয়ালে আমি কাজ করছি, যেখানে দেনা পাওনা, দীপ্ত টিভির, এবং সেখানে অফিসের একজন সিনিয়র কর্মকর্তা হিসেবে কাজ করছি। আর 1 ঘন্টার কিছু কাজ হচ্ছে, কিছু বিজ্ঞাপনের কাজ হচ্ছে। আর এমনিও সামগ্রিকভাবে জুলাই আগস্টে কাজ কম হয়েছে, এবং আমরা আশা করছি আমরা আগামীতে সব কিছু স্বাভাবিক হবে এবং আরও কাজের ব্যস্ততা বাড়বে। নিশ্চয়ই। সিনেমায় কাজের অভিজ্ঞতা কেমন? সিনেমায় প্রথম কাজ করেছি 2018 সালে গোলাম সোহরাব দোদুলের সাপলুডু, এবং এরপরে বেশ কিছু কাজ করেছি, যে কাজগুলো মধ্যে বেশ কিছু মুক্তিও পেয়েছে, আরও কয়েকটি ছবি মুক্তি পাবে সামনে। আর এছাড়া আগামী মাসের শুরুতে আরও একটি ছবিতে কাজ করার কথা চূড়ান্ত হয়েছে। এবছরের শেষ নাগাদ আরও নতুন একটি ছবি নিয়ে কথা হচ্ছে, আশা করছি সেই ছবিটিও কাজ করার সুযোগ পাব। অভিজ্ঞতা কেমন ওভারঅল সিনেমায় কাজ করার? সিনেমাতে আসলে যেটা হয় যে অনেক বড় ক্যানভাসে কাজ হয়, এবং সেখানে প্রতিটা জিনিস একটু ডিটেইল করে দেখানো হয়, এবং সেই কারণে সেখানে লাইটের যে কাজটা হয়, ক্যামেরার যে কাজগুলো হয়, সেগুলো সত্যি অনেক বিস্তারিতভাবে কাজগুলো করা হয়, এবং অনেক বড় ধরনের আয়োজন থাকে। তো আমরা যখন নাটকে কাজ করি, অনেক কিছু হয়তো আমরা চেষ্টা করি টাইম ফ্রেমের মধ্যে করে আসার জন্য, অনেক কিছু হয়তো স্কিপ আমরা ইচ্ছা করে করি না, কিন্তু অনেক সময় বাস্তবতার কারণে হয়তো হয়ে যায়। কিন্তু সিনেমায় কিন্তু কোনো কিছু বাদ দেওয়া যায় না। আর একটা বেসিক পার্থক্য হচ্ছে, সিনেমা কিন্তু মানুষ টিকিট কেটে ছবিটা দেখতে যায়। সো সেখানে যদি খারাপ একটা পারফরমেন্স হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দর্শক কিন্তু সেটাকে ক্ষমা করবে না, এবং দর্শক চাইবে বেস্ট অফ দ্য বেস্ট পারফরমেন্সটা চাইবে। আপনাকে যদি অপশন দেওয়া হয় নাটক সিনেমা, তাহলে কোনটা আপনার চয়েসে থাকবে? একটাই নিতে হবে। বেসিক্যালি আমি নাটকের মানুষ, নাটক বেশি করা হয়েছে, 1 ঘন্টা সিরিয়াল সবকিছু মিলে প্রচুর করেছি। নিঃসন্দেহে আমি সিনেমাটা চাইবো, কিন্তু নাটকের
ব্যাপারটা আবার একটু ডিফারেন্ট, মানে নাটকটা মানে একটা সময় ছিল শুধু টেলিভিশনে অন এয়ার হতো, এখন অনলাইনের কারণে আমরা কিন্তু পরবর্তীতে ইউটিউবে দেখতে পাচ্ছি। তো নাটকের কমিউনিকেশনগুলো একরকম হয়, সিনেমা একরকম হয়, আমি হয়তো নাটককেই বেছে নিব। চমৎকার উত্তর। একদম শুরুতে যখন আপনি মিডিয়াতে আসলেন বেশ ভালো ভালো দর্শক প্রিয়তা পেয়েছে এমন কাজগুলো উপহার দিয়েছেন, বর্তমানেও চমৎকার সকল কাজগুলো করছেন। তবে বর্তমানে দর্শক প্রিয়তাটা কি আপনার কাছে মানে আপনার সন্তোষজনক, নাকি মনে হচ্ছে আগে বেশি ভালো লাগতো? আমার কাছে যেটা মনে হয় যে এখন আসলে মানে এরিয়াটা অনেক বড় হয়েছে এবং অনেকগুলো মাধ্যমে আমরা কাজ করতে পারছি। একটা সময় শুধু টেলিভিশনে যেত, এখন কিন্তু টেলিভিশনে না, অনলাইনেও কিন্তু নাটক তৈরি হচ্ছে এবং সেগুলো রিলিজ হচ্ছে, আপলোড হচ্ছে। এবং এর পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম এসেছে এবং ওটিটি প্ল্যাটফর্মেও প্রচুর ভালো ভালো কাজ হচ্ছে, তরুণ নির্মাতারা ওখানে কাজ করছেন। এবং আমরা যতটুকু, আমার কাছে যেটা মনে হয় যে সময়ের সাথে সাথে আপনাকে চেঞ্জ হতে হবে। একটা সময় বাংলাদেশে শুধু বাংলাদেশ টেলিভিশন ছিল, তারপরে অনেকগুলো টিভি চ্যানেল আসলো, একটা সময় সপ্তাহে একদিন নাটক অন এয়ার হতো বাংলাদেশ টেলিভিশনে, এখন তো প্রচুর নাটক হয়, বিশেষ করে ঈদের সময় 2টা ঈদ, ভালোবাসা দিবস এবং বিভিন্ন অকেশনে প্রচুর কাজ হয়। তো এত কিছুর পরেও আমি যে জিনিসটা বলবো যে কাজ যেমন বেশি হচ্ছে এবং অনেক নির্মাতারাও কাজ করছেন, ইয়াংরা কিন্তু অনেকভাবে এগিয়ে এসছে এবং ইয়াংরা যে শুধু ডিরেকশন করছেন তাই না, ভালো স্ক্রিপ্ট পাওয়া যাচ্ছে এবং কস্টিউম থেকে শুরু করে আর্ট ডিরেকশন থেকে শুরু করে অনেক সেক্টরে কিন্তু এখন ইয়াংরা কাজ করছে এবং এটার ফলে অনেক চেঞ্জ আসছে। তো আমরা যারা পরিণত বয়সের অভিনেতা তাদের ক্ষেত্রে সাধারণত আমরা বাবা, মামা, অফিসের বস অথবা রাজনীতিবিদ অথবা সমাজসেবক এই ধরনের ক্যারেক্টারগুলো আমরা করি। পুলিশ কর্মকর্তার চরিত্রও অনেক করা হয়েছে। তো ভ্যারিয়েশন আসছে, আরও হয়তো আসবে, আমরা আশা করছি। এত কাজ করেছেন, এতগুলো চরিত্র নিয়ে খেলা করেছেন, সবগুলোর ভেতরে যদি আপনার কাছে জিজ্ঞেস করা হয় আপনার সব থেকে শ্রেষ্ঠ কাজ কোনটা ছিল, কোন নামটা বলবেন? আমার মনে হয় যে এটা খুব ডিফিকাল্ট কোশ্চেন, আর আমি পার্সোনালি মনে করি না যে আমি সবচেয়ে বেস্ট কোনো কাজ করতে পেরেছি। তবে হ্যাঁ, সবচাইতে বেশি কাজ করেছি বাবা চরিত্রে এবং আমার দিক থেকে একটা কথা আমি বলতে পারি যে বর্তমান প্রজন্ম, তার আগের প্রজন্ম, আমার মনে হয় এমন কেউ নেই যারা লিড ক্যারেক্টার এখন করছেন, প্রত্যেকেরই কম বেশি স্ক্রিনে আমি বাবা হয়েছি এবং প্রত্যেকের সাথেই অনেক ধরনের গল্প নিয়ে আমি স্ক্রিন শেয়ার করেছি। তো সেই বিবেচনায় আমি এটুকু বলবো যে অবশ্যই আমার কাছে এই চরিত্রটাই সবচাইতে ভালো লাগে। জাতীয় বাবা, জাতীয় বলা উচিত না, কারণ হচ্ছে যে আমাদের দেশে আরও অনেক গুণী শিল্পীরা কাজ করছেন, বাবার চরিত্রে কাজ করছেন। তার মধ্যে আমি তো মনে করি যে জনপ্রিয় চরিত্রে অনেকে কাজ করেছেন, আমাদের আগে আরও অনেকে কাজ করে গেছেন যারা নাকি লেজেন্ড ছিলেন। আবুল হায়াত, উনি এখনও কাজ করছেন। আমাদের আগে মাসুদ আলী খান ছিলেন, আরিফুল হক ছিলেন, অনেকে কাজ করেছেন এবং তাদের তুলনায় কিন্তু আমরা কিছুই না। এবং আমার মনে হয় তাদের পর্যায়ে তারা আজকে যেই পর্যায়ে পৌঁছেছেন এবং যতগুলো কাজ করে তারা এই পর্যায়ে এসছেন, আমার মনে হয় না যে ওই পর্যন্ত আমরা অনেকে কেউ যেতে পারবো, আমার মনে হয় না। এবং তাদের কাছ থেকে কিন্তু শেখার অনেক কিছু আছে। ঠিক, অনেক সুন্দর প্রসঙ্গ নিয়ে আসলে কথা হচ্ছে। একটু জানতে চাই আসলে স্বপ্নর বিষয়ে, মানুষের তো স্বপ্নের শেষ নেই বা মানুষের আসলে ইচ্ছের শেষ নেই। আপনি আপনার নিজেকে এখন মিডিয়ার কোথায় দেখতে চান বা আসলে স্বপ্নটা কি বর্তমানে? স্বপ্ন আসলে দেখার একটা সময় থাকে, একটা বয়স থাকে। আমার মনে হয় যে সেই সময় এবং বয়সটা কিন্তু আমরা পার করে ফেলেছি। এখন যেটা আমরা ভাবি বা যেটা আমরা চিন্তা করি সেটা হচ্ছে প্রত্যাশা। সেই প্রত্যাশার জায়গাটার কথা যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে আমি দেখতে চাই যে আমি কাজ করছি এবং যতদিন সম্ভব ক্যামেরার সামনে থাকতে চাই এবং ডেফিনেটলি এটা একটা প্রত্যাশা এবং সেই প্রত্যাশাটা পূরণ করার জন্য সচেষ্ট থাকবো। চমৎকার, আসলে এই কথাগুলোর অর্থ অনেক বড়। ছোটতেই আসলে আপনি অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন। যাই হোক, অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছে, সময় হয়েছে ছোট্ট একটা বিরতির পর আবারও আড্ডায় ফেরত আসবো। প্রিয় দর্শক, প্রতিদিনের বাংলাদেশের নিউজ স্টার থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন।
বিরতির পর আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি প্রতিদিনের বাংলাদেশি নিউজ স্টারে। চলুন আবারও ফেরত যায় আমাদের আড্ডায়। অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল, আসলে এই পর্যায়ে একটা গেম সেগমেন্টে চলে যেতে চাই বিরতির পর। এখন যে গেমটা খেলবো সেটা হচ্ছে গেস দ্য ওয়ার্ড। আপনাকে একটা হেডফোন পরিয়ে দিব এবং গেস করতে হবে ওয়ার্ডগুলো। তাহলে আমরা শুরু করি। ওকে দর্শক, তাহলে চলে যাচ্ছি আমাদের গেম সেগমেন্ট গেস দ্য ওয়ার্ডে। এটা ঘটনাটা কি হবে? আপনাকে হেডফোন পরিয়ে দেওয়া হবে, হেডফোনে গান বাজবে, আমি একটা করে ওয়ার্ড বলবো, আপনাকে গেস করতে হবে কি বলার চেষ্টা করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এই যে আপনার জন্য হেডফোন, এটা পড়তে হবে আপনাকে। গান শুনতে পান? আরেকটু কানের নিচে নামাতে হবে। ওকে, শুনতে পান? আচ্ছা, এখনই গান প্লে হবে, তখন আর শুনতে পাবেন না। এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি কিনা? হ্যাঁ, একটু একটু। তাহলে আরো জোরে গান বাজবে। এখন শুনতে পান আমাকে? এখন কিছু শুনতে ওকে, পাচ্ছি না। তাহলে আমরা স্টার্ট করি। অভিনয়। অভিনয়। বুঝতে পারছি না। অভিনয়। বুঝতে পারছি না। যেটা বুঝতে পারেন। অভিনয়। অভিনয়। বুঝতে পারছি না। অভিনয়। অভিনয়। না, অভিনয়। একেবারেই শুনতে পাচ্ছি না। অভিনয়। অভিনয়। আপনি কেমন আছেন? অভিনয়। আপনি জানতে চাচ্ছেন আমি এখন কি কাজ করছি? অভিনয়। কোন সিনেমায় কাজ করেছি? অভিনয়। কার অভিনয় ভালো লাগে? অভিনয়। মানে আমি কেমন আছি? অভিনয়। অভিনয়। মানে আমি দর্শকদেরকে কিছু বলতে চাচ্ছি কিনা? অভিনয়। মানে আমার পছন্দের রং? অভিনয়। ও, অভিনয়। জনগণ। কতদিন? জনগণ। আচ্ছা, কবে থেকে শুরু করেছি? জনগণ। মানে কোন কোন পরিচালকের কাজ করেছি? জনগণ। কতদিন? জনগণ। কতগুলো? জনগণ। ও আচ্ছা, মানে প্রিয় রং? জনগণ। মানে প্রিয় পোশাক? জনগণ। কত? কত? জনগণ। কতদিন? জনগণ। কত ঘন্টা? জনগণ। 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 একদম হয়েছে, পরেরটাই যায়। আজম খান। কত? আজম খান। এখন কি কাজ করছি? আজম খান। ও, আজম খান। একদম ঠিক। পরেরটা, বাংলাদেশ। বাংলাদেশ। একদম ঠিক। ফুচকা। সরি? ফুচকা। ফুচকা। টুথ? ফুচকা। ফুচকা। টুথ কার্ড? ফুচকা। 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 টুকটাক? না, ফুচকা। ফুচকা। একদম ঠিক। বই মেলা। সরি? বই মেলা। বই মেলা। একদম ঠিক। বাস, অনেকগুলো পেরে গেছেন, খুলতে পারেন। একটু চ্যালেঞ্জিং ছিল নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, যাক, আমরা অনেকগুলো ওয়ার্ডকে আপনাকে দিয়ে গেস করে ফেলেছি। এবার তাহলে আবারও প্রশ্ন উত্তর পর্বে চলে যায়। অনেক প্রশ্ন আমার মনে জমা আছে। একটা মানে ডিফারেন্ট প্রফেশন, সেখান থেকে পরবর্তীতে মিডিয়াতে আসা, দুটোই তো এখন মনে হয় ম্যানেজ করছেন। জি, ম্যানেজ করছি। ডিফিকাল্ট হয়, তারপরেও ম্যানেজ করছি। একটু জানতে চাই, মানে ম্যানেজটা কিভাবে করতে হয় প্রতিদিন? ম্যানেজমেন্টটা হচ্ছে যে মাল্টিটাস্কিং বলে। আপনি একসঙ্গে অনেকগুলো কাজ করতে আপনাকে পারদর্শী হতে হবে এবং সেই কাজগুলো এমনভাবে করবেন যেন কোনো কাজই যেন ক্ষতি না হয়। একদম ঠিক। এবং সেই ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট, আপনার অ্যাটেনশন,
এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। অভিনয় জীবনটাকে কতটুকু এনজয় করছেন আপনি? অভিনয় জীবনটাকে আসলে এনজয় করি, পুরোপুরি এনজয় করি। একদম শুরুর দিকে ভাবতাম এটা একটা শখের কাজ, এখন ভাবি এটা আমার একটি দ্বিতীয় কাজ, এবং আমি সিনসিয়ার এবং অনেস্ট হয়েই কাজটা করার চেষ্টা করি। পরিবারে কে কে আছে? আমার একটা মেয়ে আছে, ও এবার ইউনিভার্সিটিতে ঢুকবে। আচ্ছা, অভিনয়ের ক্ষেত্রে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন মনে হয় কি? আসলে অভিনয় তো কোনো মানে চাকরি না যে আমি একটা লক্ষ্যে পৌঁছাবো। যারা একদিন জয়েন করে সরকারি চাকরিতে, তার হয়তো সচিব হওয়ার ইচ্ছে থাকে। যে ব্যক্তিটি সেনাবাহিনীতে জয়েন করে, উনি হয়তো একদিন আর্মি চিফ হওয়ার মানে স্বপ্ন দেখে। অভিনয়টা হচ্ছে এমন একটা জিনিস যে এখানে যত আপনি কাজ করবেন তত মানুষের কাছে পৌঁছাবেন, এবং যখন মানুষ আপনাকে রিকল করবে সেটাই বোধহয় সার্থকতা। একদম ঠিক বলেছেন। যাক, আবারও একটা গেম সেগমেন্টে তাহলে চলে যায়। এবার একটা মজার গেম সেগমেন্টে যাচ্ছি। প্রিয় দর্শক, চলে যাচ্ছি এখন র্যাপিড ফায়ার রাউন্ডে। ওকে, সো আমরা র্যাপিড ফায়ারে চলে আসছি। আপনার হাতে অলরেডি ব্যাট বল চলে আসছে ম্যাজিকের মাধ্যমে। সো আপনাকে খেলতে হবে এবং প্রশ্নের উত্তর দিতে হবে। প্রস্তুত? ইয়েস। ওকে, সো 1 2 3 স্টার্ট। আপনার অভিনীত 5টি নাটকের নাম বলুন। শেষের পরে, আমাদের বর্ষা, তারপর দেনা পাওনা, তারপর হঠাৎ বৃষ্টি, তারপর পড়ে গেছে, তারপরে আসলে অ্যাটেনশনটা রাখা খুব ডিফিকাল্ট হয়ে এজন্যই যাচ্ছে। তো। আরেকটি কি? আরেকটা, আমাদের কিন্তু খেলা মেইন না, প্রশ্ন মেইন। ও সরি, আরেকটা হচ্ছে ঘুনে পোকা। খুব চমৎকার। আমাদের অনুষ্ঠানে এসে কেমন লাগছে? ভালো। খেলতে খেলতে ও সরি ভালোই লাগছে। ওকে, ছোটবেলার কোন সময়টা মিস করেন? স্কুল লাইফ। এখন পর্যন্ত সবথেকে মূল্যবান অর্জন কি? এখন পর্যন্ত সবচেয়ে মূল্যবান অর্জন হচ্ছে দর্শকদের ভালোবাসা। এত সুন্দর ফেস আপনার, এখনো কি প্রেমের অফার পান? আমার মনে হয় না যে আমি খুব সুদর্শন দেখতে। আর প্রেম বলতে যেটা বোঝায়, অনেকে হয়তো ভালোবাসে, কিন্তু সেটা কোনো যেই অর্থে প্রেম বোঝানো হচ্ছে সেই অর্থে হয়তো না। কোটা আন্দোলনের পক্ষে ছিলেন? অবশ্যই, আমরা চেয়েছিলাম বৈষম্যটা সমাজের সব ক্ষেত্র থেকেই দূর হোক। আপনি তো পুরো ডিফারেন্ট স্টাইলে খেলছেন, আঙ্গুল দিয়ে, এটা ব্যাট দিয়ে খেলতে হবে। মানসিক বিপদে কতটুকু পাশে থাকার চেষ্টা করেন? চেষ্টা করি, সব কিছু মিলিয়েই পাশে থাকার চেষ্টা করি। হয়তো মানসিকভাবেও থাকতে পারলেও থাকার চেষ্টা করি। কি কি ভালো কাজ এখন পর্যন্ত করেছেন জীবনে? আমার মনে হয় না খুব একটা ভালো কাজ করেছি, তবে মানুষের ভালোবাসা হয়তো পাই অনেক মানুষ হয়তো দোয়া করে, সেই জন্যই হয়তো কাজ করতে পারছি। আপনার জীবনের আইডল কে? কোন ক্ষেত্রে বলবো? যে কোনো ক্ষেত্রে। আমার বাবা। তাকে কেন আইডল মানেন? কারণ আজকের আমি যে পর্যায়ে এসেছি এটা আমার বাবার জন্য। এই গেমটি কেমন লাগছে? খুবই কঠিন, এদিকে অ্যাটেনশন দিয়ে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। গেম শেষ করে দেব? আচ্ছা, যতক্ষণ পারি। ওকে জান, আপনার জন্য শেষ করে দিলাম। চমৎকার চমৎকার। আমি দেখছিলাম আপনি একটা পুরো নতুন স্টাইল মানে বের করে ফেলেছেন, যেখানে আমরা ব্যাট দিয়ে না খেলে এবার হাত দিয়ে খেলবো। মানে ব্যাটে বল পড়লেই হলো, সেটা যেভাবে হোক। এটাকে বলে যে বুদ্ধির খেলা, যে আমার মেইন গোল হচ্ছে খেলা, যেভাবে খেলি। আমাদের আয়োজনে আজকে এসে কেমন লাগলো? খুবই ভালো লেগেছে, এবং অনেক নতুনত্ব আছে, এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং আমরা সাধারণত এই ধরনের আড্ডাগুলোতে যেটা হয় যে সবাই প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর আমরা দিয়ে থাকি। তবে এখানে একটু ডিফারেন্ট, অ্যাটেনশন ড্র করতে হয়েছে, অনেক কিছু না শুনে অনুমান করে উত্তর দিতে হয়েছে, সবকিছু মিলে মানে অসাধারণ। দারুণ, ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শকদের কিছু বলার আছে? দর্শকদের জন্য আমার শুধু একটাই অনুরোধ থাকবে, আমরা যারা শোবিজে কাজ করি আমরা চেষ্টা করি বেস্ট অফ দ্য বেস্ট পারফরমেন্সটা দর্শকদের জন্য দেওয়ার চেষ্টা করি, এবং আপনাদেরকে অনুরোধ করব, বাংলাদেশে অনেক গুণী শিল্পী আছেন, অনেক গুণী নির্মাতা আছেন, অনেক ভালো ভালো স্ক্রিপ্টে কাজ হয়।
আপনারা দেশের অনুষ্ঠান দেখবেন এবং দেশের অনুষ্ঠান দেখে দেশের শিল্পীদেরকে, দেশের শিল্পকে আপনারা সমৃদ্ধ করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আজ এত ব্যস্ততার মাঝেও এসেছেন, খুব ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার আগামী কাজগুলোর জন্য। প্রিয় দর্শক, প্রতিদিনের বাংলাদেশের নিউজ স্টার থেকে আজ এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিনের বাংলাদেশের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।